আজকের ক্লাস আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস এবং এই ক্লাসটা তোমরা কিন্তু করলে পরে পরীক্ষার বিভিন্ন রকমের চাকরি পরীক্ষার জন্য কিন্তু তোমরা কিন্তু বহু প্রশ্ন কিন্তু এখান থেকে পাবে এবং এখানে যে প্রিপোজিশনগুলো আজকে ডিসকাশন করছি সেগুলো কিন্তু একটু অন্য রকমের, একটু ডিফারেন্ট টাইপসের, ফলে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে স্টুডেন্টসরা কিন্তু কনফিউশনের মধ্যে থাকে কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশন ইউজ করবো বা কোনটা বসাবো। সেটার জন্য কিন্তু এই ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পরীক্ষাতে তোমরা কিন্তু পেতেই পারো এবং আসতেই পারে এবং সেগুলোকে ঠিক করে সম্পূর্ণ কারেক্ট ওয়েতে লেখার জন্য এই ক্লাসটা তোমাদের কিন্তু করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যে প্রিপোজিশনগুলো আমি লিখে দিয়েছি বোর্ডের উপরে সেগুলোকে আমি এক এক করে প্রত্যেকটা ডিসকাশন করব এবং সেগুলো কিন্তু আমাদের ক্লাসগুলো ফলো করবে। প্রিপোজিশনের ক্লাস নাম্বার 3 এবং এটাই লাস্ট ক্লাস প্রিপোজিশনের, এবং তোমাদের প্লে লিস্টে আগের ক্লাসগুলো আছে সেগুলো তোমরা কিন্তু ফলো করবে। প্রিপোজিশন সম্বন্ধে আরও তোমরা কিছু আইডিয়া তোমরা পেয়ে যাবে, প্রিভিয়াস আইডিয়াস, এবং এই ক্লাসটা ফলো করলে এবং তার পরবর্তী ক্লাসগুলোও কিন্তু ফলো করবে, কিন্তু তা তোমার কিন্তু চাকরির সুবিধা হবে। পরীক্ষায় তোমরা কিন্তু বহু প্রশ্ন কিন্তু কমন পাবে এখান থেকে। চলে যাচ্ছে প্রিপোজিশনের আজকের ক্লাসে। আপ, আমরা আপ বলতেই বোঝাই কোনো কিছুর ওপরের দিকে। যখন কোনো লিফটে উঠছি বা কোনো জায়গাতে সিঁড়ি দিয়ে নামছি, লিফটে লেখা থাকে আপ বা ডাউন লেখা থাকে, ঠিক সেরকমভাবেই কোনো শপিং মলে গেছি, মানে যখন কোনো সেই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এরকম ক্ষেত্রে আপ। তার মানে হচ্ছে গোয়িং টুয়ার্ডস হাই পজিশন। কোনো একটা হাই পজিশনের দিকে যখন যাচ্ছি তখনই কিন্তু এই জিনিসটা কিন্তু ইউজ করা হবে, গোয়িং টুয়ার্ডস হাই পজিশন, আপ। খুব ইম্পর্টেন্ট। কিরকম ক্ষেত্রে ইউজ করা হবে খুব ভালো করে জানো বাটটাকে। she is going up the stairs. সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, গোয়িং আপ দি স্টেয়ার্স। বাড়িতে উপরের দিকে উঠছে বা কোনো অফিসে উপরের দিকে উঠছি, গোয়িং আপ দি স্টেয়ার্স। আবার কোন ক্ষেত্রে হতে পারে, যেটা হাই পজিশন বলতে কোনো নদীতে কোনো বোটিং করছি, যে মানে নদীটা মোহনার দিকে এসে সমুদ্রের সঙ্গে মিলেছে, সেই দিকে না গিয়ে উল্টো দিকে উঠছি উপরের দিকে। বহু ক্ষেত্রে আমরা বোটিং বা রাফটিং এর ক্ষেত্রে উপরের দিকে উঠলে কিন্তু সেই যে ঢেউয়ের উল্টো দিকে উঠতে হয়, এগেনস্ট দি সেই ওয়েভ, সেক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। The boatman is going up the river. The boatman is going up the river. মানে নদীটার যেদিক থেকে ঢেউটা আসছে সেই ঢেউয়ের উল্টো দিকে, মানে ঢেউটা নেমে আসছে তার উল্টো দিকে উঠছে, প্রচন্ডভাবে তাকে টাফ ওই তাকে কিন্তু উপরের দিকে উঠতে হয়, গোয়িং আপ দি রিভার। এক্ষেত্রেও কিন্তু আপ। খেয়াল করবে। এবারে যাচ্ছি আপেরই ঠিক অপোজিট টাইপের ডাউন একটা ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। গোয়িং টুয়ার্ডস দ্য লো পজিশন। কোন একটা লো পজিশনের দিকে যখন নামছি তখন ব্যাপারটা কিন্তু এটাকে ইউজ করা হয়, ডাউন। এক্সাম্পল, she went down the stairs. সে সিঁড়ি থেকে নিচের দিকে নেমে গিয়েছিল, went down the stairs। এরকম ক্ষেত্রে ডাউন। ঠিক উল্টো ভাবে যেমন এখানে হ্যাঁ বলেছিলাম সেরকম ভাবে আমরা ইউজ করতে পারি, the sailors sailed down the river। মানে এইবারে কিন্তু ঢেউয়ের সঙ্গে সঙ্গে যেখানে সমুদ্রের সঙ্গে মিলে যাচ্ছে, যাকে বলি মোহনা বলি, সেই মোহনার দিকে যাচ্ছি, মানে ঢেউয়ের সঙ্গে সঙ্গে যাচ্ছি। এটা তুলনায় একটা ইজিয়ার। আমরা সবাই জানি আমরা সিঁড়ি দিয়ে নামার সময় যতটা বেশি পরিশ্রম হয় না, তার থেকে বেশি পরিশ্রম হয় কিন্তু উপরের দিকে উঠলে। ঠিক সেরকমভাবেও বোটিং বলো বা অন্যান্য শিপ বা অন্য ক্ষেত্রেও কিন্তু যখন আমরা ঢেউয়ের সঙ্গে সঙ্গে মোহনার দিকে বা যেদিকটা লো পজিশনের দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিশ্রমটা খুব কম হয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ঢেউয়েই কিন্তু আমরা নেমে চলে আসি।
ঢেবের পার্টে আমাদের ফিজিক্যাল পার্ট কিন্তু বিশেষ বা অন্যান্য যে নৌকের যে টুলসগুলো বিশেষ ইউজ করতে হয় না, ঢেবের পার্টেই আমরা কিন্তু নেমে চলে আসতে পারি। এক্ষেত্রেও কিন্তু she went down the stairs, the sailor sailed down the river। খুব ইম্পর্টেন্ট দুটো প্রিপোজিশন, আপ অ্যান্ড ডাউন, খুব ইম্পর্টেন্ট। ফলো করবে ক্লাসগুলোকে, প্রত্যেকটা ক্লাসকে ফলো করবে এবং প্রয়োজনে কিন্তু খাতা নিয়ে সেগুলোকে কিন্তু খাতায় লিখে ফেলবে। যত বেশি খাতায় লিখবে তত কিন্তু ক্লাসগুলোকে ফলো করতে পারবে, তত বেশি শিখতে পারবে। বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে এবং এগুলো অনেক সময় যেহেতু কম প্রিপোজিশন ইউজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে, রেয়ার কাইন্ডস অফ, মানে এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে আসবেই। কারণ এক্সামিনাররা বা কোশ্চেন সেটাররা কিন্তু এগুলোকেই খেয়াল রাখে, যেগুলো কিন্তু পরীক্ষাতে সাধারণত আমরা খুব কমন প্রিপোজিশনের বাইরে কিছু আনকমন কিছু সেগুলোকেই কিন্তু কোশ্চেনে সেট করা হয়, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো। নেক্সট, বিসাইড, খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন যেটা একটা বাইয়ের সঙ্গে মিল আছে, বিসাইডের সঙ্গে বাইয়ের মিল আছে। আমি বাই করিয়েছিলাম আমার প্রিভিয়াস ক্লাসগুলোকে ফলো করে, প্রিপোজিশনের প্লে লিস্টে আছে, ফলো করবে, সেখানে কিন্তু বলা আছে বিসাইড মানে একটা বাইয়ের মতন। বিসাইডটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? পাশে, বাই দি সাইড, বাই দি সাইড, পাশে, এরকম ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। এক্সাম্পল দিয়ে বলি, দ্য ট্রি ইজ বিসাইড দ্য রিভার, নদীটা, গাছটা নদীর পাশে আছে, একদম নদীটার ঠিক পাশেই গাছটা। দ্য ট্রি ইজ বিসাইড দি রিভার। আবার একটা সেন্টেন্স, কাম অ্যান্ড সিট বিসাইড মি, আমি কাউকে ডেকে বললাম আসো আমার পাশে এসে বসো, কাম অ্যান্ড সিট বিসাইড মি, এক্ষেত্রেও কিন্তু বিসাইড। বিসাইডের সঙ্গে এস যোগ করলে এখানে কিন্তু কোনো প্লুরাল নাম্বার হয় না, যেটা সাধারণত আমরা যোগ করি বয় হলে বয়েজ, ক্যাট হলে ক্যাটস, গার্ল হলে গার্লস, তা নয়। ব্যাপারটা কিন্তু এরকম নয়, কোনো প্লুরাল নয়, এটা আরেকটা প্রিপোজিশন, শুধুই মাত্র তার মিল আছে, তার স্পেলিং এ কিছু মিল আছে, আর কোনো নেই। বিসাইডস মানে বাংলায় যাকে বলে এছাড়াও, এছাড়াও এর ক্ষেত্রে ব্যবহার হয়। মোর দেন, more than this, more than it or this, এটা ছাড়াও। আমি বললাম আমার একটা সাইকেল ছাড়াও আরেকটা স্কুটি আছে, এই রকমের ক্ষেত্রে, বা তুমি বললে আমাদের একটা বাড়ি ছাড়াও একটা ফ্ল্যাট আছে, এই রকমের ক্ষেত্রে ইউজ করা হবে বিসাইডস। বিসাইডস ব্যাপারটা হচ্ছে এইরকম। আমি বললাম সে ইংলিশে অনার্স পাস করেছে, এছাড়াও পরে আবার ইঞ্জিনিয়ারিংও করেছে, খুব রেয়ার ব্যাপার অবশ্য, আমার দুটো খানা তো হয় না এরকম ব্যাপার, তাও বললাম ধরা যাক এরকম করেছে, এরকমের ক্ষেত্রে বিসাইডস কথাটা ইউজ করা হয়। এরকম এক্সাম্পল দিয়ে বলি, বিসাইডস বিইং এ ডক্টর, he is also a politician, সে একজন ডক্টর, এছাড়াও তিনি একজন পলিটিশিয়ানও বটে। বিসাইডস হওয়া ছাড়াও, ডক্টর হওয়া ছাড়াও একজন পলিটিশিয়ান, মানে তার মধ্যে দুটো কোয়ালিটি আছে, একই সঙ্গে সে ডক্টরও বটে, পলিটিশিয়ানও বটে, এরকম ক্ষেত্রে ইউজ করা হবে বিসাইডস, মোর দ্যান সামথিং, মোর দ্যান এনিথিং, এরকম ক্ষেত্রে। আবার একটা এক্সাম্পল বলি, বিসাইডস হ্যাভিং আ ফ্ল্যাট, আমাদের একটা ফ্ল্যাট আছে, এছাড়াও তুমি বললে আমাদের কাছে বাড়িও আছে। বিসাইডস হ্যাভিং আ ফ্ল্যাট উই হ্যাভ আ হাউস, খেয়াল করতে হবে, ফ্ল্যাট তো আছেই, এছাড়া একটা বাড়িও আছে, তাহলে বিসাইডস হ্যাভিং আ ফ্ল্যাট উই হ্যাভ এ হাউস, এক্ষেত্রে কিন্তু বিসাইডস খেয়াল করতে হবে। এস, একটা ছোট্ট এস এর জন্য কিন্তু মিনিংটাই চেঞ্জ, মিনিংটাই চেঞ্জ। এই প্রসঙ্গে ছোট্ট একটু বলে রাখি, কারণ পরবর্তী ক্ষেত্রে হয়তো আমার জিনিসটা হয়তো আমার মনে থাকবে না, একটু বলে দিই প্রসঙ্গে, একটুখানি ছোট্ট করে একটু বলে দিই। এটা ঠিক প্রিপোজিশনের মধ্যে পড়ছে না বটে, কিন্তু এটা জেনে রাখা ভালো, ভবিষ্যতে আমাদের কাজে লাগতে পারে। যেটা হচ্ছে দুটো ওয়ার্ড, গুড, আমরা সবাই জানি, গুড ওয়ার্ডটা জানে না এমন কেউ নেই। গুড মানে সবাই জানে আমরা ভালো,
কিন্তু যদি আমরা গুডস লিখি তখন সেটা মানে হয়ে যায় কিন্তু জিনিসপত্র বা মালপত্র। তোমরা হয়তো অনেকেই ব্যাপারটাকে জানো, হয়তো অনেকেই জানো, আমার ধারণা। কিরকম ক্ষেত্রে ইউজ করা হয়? আমি বললাম হি ইজ আ গুড পার্সন, তিনি একজন ভালো মানুষ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। গুডটা এখানে অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু যদি এর সঙ্গে আমি এস যোগ করে দিই তাহলে দাঁড়াবে কিন্তু অন্য জিনিস। I have to carry lot of goods, আমাকে অনেক মালপত্র ক্যারি করতে হবে। এই গুডস মানে কিন্তু জিনিসপত্র বা মালপত্র। এরকম ক্ষেত্রে কিন্তু এস যোগ হলো, কিন্তু ভালো প্লুরাল নয়। অ্যাডজেক্টিভের প্লুরাল কিন্তু কখনোই হয় না, বিউটিফুলস, নাইসেস হয় না। সেই জন্যই গুডস এর মানে কিন্তু আলাদা। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এই গুডস কে ইউজ করা হয় এরকম ক্ষেত্রে, গুডস ট্রেন, মালগাড়ি যাচ্ছে, অনেকগুলো কম্পার্টমেন্ট থেকে যাচ্ছে, তো যাচ্ছে, তুমি ক্রসিং আটকে পড়েছো, রেলওয়ে ক্রসিং এ, রেলওয়ে গেট পড়ে গেছে, তুমি দাঁড়িয়ে আছো, একটা মালগাড়ি ক্রস করছে। আমি বহু লোকেই মালগাড়ি এরকম দেখেছি, যাচ্ছে তো যাচ্ছে, প্রায় 20-25টা বা 30টা 40টা বগি, এবং তুলনায় তার স্পিডটাও অনেক স্লো হয়। অনেক ক্ষেত্রে আমরা খুব বিরক্তি বোধ করি, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। গুডস ট্রেন, মালগাড়ি, খেয়াল করতে হবে, এটা কিন্তু গুড ট্রেন নয়, গুডস ট্রেন। কারণ সেখানে অনেক কিছু, কোল থেকে আরম্ভ করে, কয়লা থেকে আরম্ভ করে, কাঠ থেকে আরম্ভ করে, লোহার জিনিস থেকে আরম্ভ করে বহু ধরনের মালপত্র তারা কিন্তু ক্যারি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে খুব সহজে। যেহেতু আমাদের ভারতীয় রেলপথ সারা ভারতবর্ষ জুড়ে আছে, ফলে এক জায়গা থেকে আরেক জায়গা, ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু মালপত্র বয়ে সহজে নিয়ে চলে যাওয়া যায় বাই ট্রেন, এবং সেই জন্য কিন্তু গুডস ট্রেন আছে। মালপত্র টানা বা মালপত্র বাহী যে রেলওয়ে টানা হয়, রেলওয়ে যে গাড়ি, নাম হচ্ছে গুডস ট্রেন। চলে আসছি আবার প্রিপোজিশনে। ইম্পর্টেন্ট বিসাইড এবং বিসাইডস হলো, এর আগে আপ এবং ডাউন হয়েছে, ক্লাসগুলোকে ফলো করবে। এবার যাচ্ছি অ্যাবাউট। অ্যাবাউট মানে আমরা সাধারণত বলি সম্বন্ধে, অ্যাবাউটের আরেকটা মানেও আছে, কিরকম? প্রায়। হি কেম অ্যাট অ্যাবাউট 5 PM, প্রায় মানে তাহলে কিরকম ক্ষেত্রে ইউজ করা হবে? কনসার্নড, CONCERNED, কনসার্নড ম্যাটার, যার সম্বন্ধে বলা হচ্ছে, সেটা কোনো কিছু সম্বন্ধে হতে পারে, কোনো ব্যক্তি সম্বন্ধে হতে পারে, কোনো প্লেস সম্বন্ধে হতে পারে, কোনো খাবারের কোনো ব্যাপার সম্বন্ধে হতে পারে। এক্ষেত্রে অ্যাবাউট, তাকে বাংলায় বলে সম্বন্ধে, সম্পর্কে। আরেকটা ক্ষেত্রে হতে পারে কি? অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট, APPROXIMATE, যাকে বলে আনুমানিক। একটা মিটিং হয়েছে, পলিটিক্যাল মিটিং, কত লোক এসেছে? আনুমানিক 12,000। এক্সাক্ট তো আমরা গুনে দেখিনি, মাথা গুনে দেখা সম্ভব নয় ওরমভাবে। মোটামুটি ক্যামেরাতে বোঝা যাচ্ছে যেটুকু জায়গা জুড়ে লোকজন দাঁড়িয়ে আছে 12,000। সামনে ভোট আসছে, বিভিন্ন জায়গাতে বহু পলিটিক্যাল নেতারা আসবে, সেখানে বড় বড় সব মিটিং হবে, বহু লোকজন সেখানে আসবে। খবরে দেখানো হচ্ছে আনুমানিক 30,000 লোক সেখানে এসেছিল, আনুমানিক 10,000। অ্যাবাউট কথাটা ইউজ করা হবে। তাহলে জিনিসটা খুব ভালো করে খেয়াল করবে। এক্সাম্পলে যাচ্ছি, টেল মি অ্যাবাউট ইয়োর ফাদার। আমি তাকে বললাম আমাকে তোমার বাবার সম্বন্ধে বল, টেল মি অ্যাবাউট ইয়োর ফাদার। এক্ষেত্রে কিন্তু অ্যাবাউট মানে কারোর সম্বন্ধে, কনসার্নড ম্যাটার, যার সম্বন্ধে বলা হচ্ছে, অ্যাবাউট তোমার বাবার সম্বন্ধে বল। She said to me about the city, about the city she visited. যে শহরটাতে সে গিয়েছিল সেই শহরটার সম্বন্ধে কিছু বলল। She said to me about the city, সেই শহরটার সম্বন্ধে বলল। She visited, যে শহরটাতে সে গিয়েছিল সেই শহরটার সম্বন্ধে বলল। The city she visited, about সম্বন্ধে। আবার একটা বলি অ্যাপ্রক্সিমেট। She came
at about 5 p.m. কখন এসেছিলেন? এই 5টার সময়, মোটামুটি 5টার সময় পৌঁছে গেছি। ঠিক তখন ঘড়ি দেখা হয়নি। 5টা হতে পারে, 5:10 হতে পারে, 5:15-20 হতে পারে, 5টা বাজতে 5:10 হতে পারে। মোটামুটি হবে 5টা, 6টাও বাজেনি বা 4টের সময় চলে আসি, ওই 5টা অ্যারাউন্ড, অ্যাট অ্যাবাউট 5 p.m. প্রায় 5টা নাগাদ, প্রায়, এই প্রায় অর্থে অ্যাপ্রক্সিমেট, এরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহৃত হবে অ্যাবাউট। অ্যাবাউটের পরে খুব ইম্পর্টেন্ট একটা দুটো একসঙ্গে দুটো করাবো আমি, অ্যালং এবং অ্যাক্রস। অ্যালং, অ্যালংটার মধ্যেই তার মধ্যে তার মিনিংটা লুকিয়ে আছে। অ্যালং, at long distance, নদী ধরে কেউ নৌকা নিয়ে যাচ্ছে, রাস্তাটা দিয়ে কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, অনেক একটা মিছিল, কোনো এই সামনে ভোট আসছে, পলিটিক্যাল সব মিছিলগুলো হচ্ছে, সেটা রাস্তা ধরে মিছিলটা যাচ্ছে, রাস্তা দিয়ে শুরু হয়েছে যাচ্ছে, এরকমের ক্ষেত্রে ইউজ করা হবে অ্যালং, যাকে বলা হয় বরাবর, বাংলায় বলে বরাবর। রাস্তা বরাবর একটা মিছিল যাচ্ছে, রাস্তা পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে, রাস্তা বরাবর, এরকম ক্ষেত্রে অ্যালং। She sailed along the river. নদীতে এক জায়গা থেকে তার বোট নিয়ে এসে বেরিয়েছে, একা একা বেরিয়েছে, সে বোট নিয়ে নদী ধরে সে যাচ্ছে, একদম চলছে, যাচ্ছে তো যাচ্ছি তো যাচ্ছি। The people walked along the NH-34, এটা হাইওয়ের নাম। What along the NH-34 ধরে যাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে 34, 34 নম্বর জাতীয় সড়ক, কিন্তু জাতীয় সড়ক দিয়ে তারা হাঁটতে হাঁটতে চলেছে। কোনো মিছিল হোক বা কোনো একটা মিটিংয়ের জন্য তারা উদ্দেশ্যে যাচ্ছে, সবাই ফ্ল্যাগ ট্যাগ নিয়ে কোনো রাজনৈতিক কোনো দলের কোনো মিটিংয়ে মিছিলে যাচ্ছে, মানুষজন সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে, পরপর সহ হাঁটতে হাঁটতে যাচ্ছে। The people walked along the NH-34. এই অ্যালংয়েরই মতন অনেকটা, কিন্তু একটু অন্যরকম, ACROSS, অ্যাক্রস। একে বাংলায় বলা হয় ক্রসিং অ্যাট, ক্রস করে ফেলছি, নদীর এপার থেকে ওপার চলে যাচ্ছি, রাস্তার এপার থেকে ওপার হেঁটে চলে যাচ্ছি, এইরকম একটা ক্রসিং ব্যাপার আছে, কিন্তু রাস্তা ধরে যাওয়া না। ভিখারিটি বা অন্ধ ভিখারিকে ডেকে আমি রাস্তার এপার থেকে ওপার করিয়ে দিলাম, সে যেতে পারছিল না, তার হাত ধরে কোনো একটা অন্ধ মানুষ বা কোনো অন্ধ ছোট কোনো একটা বয়স্ক কোনো মহিলাকে এপার থেকে ওপার ক্রস করিয়ে দিলাম। তাহলে এপার থেকে ওপার ক্রস করানো করতে কিন্তু অ্যাক্রস, যাকে বাংলায় বলে আর। এক্সাম্পল, she helped the blind lady walk across the road. এই অ্যাক্রস ওয়ার্ডটা দেখেই বুঝতে পারবো যেটা কিন্তু ক্রস করছি, তাকে এপার থেকে ওপার ক্রস করাচ্ছি। নিশ্চয়ই সে লেডিকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবে না, ঠিক আছে, তাকে এপার থেকে ওপার ক্রস করিয়ে দেবে। পর 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 গাড়ি যাচ্ছে, দুপাশে হাত দেখিয়ে দিয়ে সেই বৃদ্ধ মহিলা, তিনি অন্ধ মহিলা, তাকে কিন্তু একপার থেকে ওপার ক্রস করিয়ে দিলাম। তার হাতে একটা অন্ধের লাঠি আছে, তার চোখে ব্ল্যাক রঙের চশমা আছে, যেরকম অন্ধদের যেরকম থাকে, তিনি সেই মুহূর্তে হেল্পলেস, তিনি ক্রস করতে পারছেন না, এত গাড়ি এপাশ থেকে ওপাশ যাচ্ছে। কেউ একজন, কোনো একজন মহিলা, কোনো একজন কম বয়সী মেয়ে তাকে এপার থেকে ওপাশ ক্রস করিয়ে দিল। She helped the blind lady walk across the road. রাস্তার এপার থেকে ওপার ক্রস করিয়ে দিল, তা কিন্তু খেয়াল করতে হবে, she helped the blind lady walk across the road. Important দুটো প্রিপোজিশন, about, along, across, তিনটে পরপর প্রিপোজিশন।
নেক্সট যেটাতে যাচ্ছি, খুব আনকমন প্রিপোজিশনের মধ্যে আস্তে আস্তে দিকে আমরা এগোচ্ছি। এরপরেরটা অবশ্য খুব একটা আনকমন না হলেও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড বিহাইন্ড কথাটার মধ্যেই একটা অর্থ লুকিয়ে আছে। হাইন্ড, হাইন্ড মানেই হচ্ছে পেছন। কোনো কুকুর, যেগুলো আর কি চার পেয়ে প্রাণী, যারা চারটে পা আছে, কুকুর, বিড়াল, গরু, গাধা, ঘোড়া, এদের পেছনের পাকে বলা হয় হাইন্ড লেগস, যে পাটা পেছনের দিকে। এই হাইন্ড, এটার মধ্যে মিনিং লুকিয়ে আছে, বিহাইন্ড, বাই দি হাইন্ড, মানে পেছনের দিকটা, এটা হচ্ছে পেছনের দিকে। তাকে বলতে পারি আবার অ্যাট দি ব্যাক, পেছনে। খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। এক্সাম্পল, she rested behind the hut, সে বাড়িটার পেছন দিকটাতে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। she rested behind the hut. আরেকটা এক্সাম্পল বলি, the child hid itself behind the door. বাচ্চাগুলোর মধ্যে লুকোচুরি খেলা হচ্ছে। একজন আরেকজনকে বললো তুই গিয়ে লুকো, আমি তোকে খুঁজবো। যে ছোটবেলায় আমরা সবাই খেলেছি, তোমরাও খেলেছো, আমিও খেলেছি, সবাই খেলেছি। তাহলে বাচ্চা গিয়ে লুকিয়ে পড়লো, একজন খুঁজছে, 1 থেকে 10 বা 1 থেকে 50 গোনার পর সে এসে খুঁজতে লাগলো। একটা বাচ্চা দরজার পেছনে লুকিয়ে আছে, ঠিক আছে? তাহলে সে যাতে তাকে কেউ দেখতে না পায়, এর পিছন দিকে লুকিয়ে আছে। এক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হবে দি চাইল্ড হিড ইটসেলফ বিহাইন্ড দি ডোর, দরজার পেছনে লুকিয়ে পড়েছে। হাইডের পাস্ট টেন্স হিড, পেছন দিয়ে, দরজার পেছন দিকে, বিহাইন্ড। অনেক ক্ষেত্রেই কিন্তু প্রিপোজিশন কিন্তু পরীক্ষাতে আসবে। এবার যাচ্ছি আরো আনকমন প্রিপোজিশন, আরো আনকমন প্রিপোজিশন খেয়াল করবে। আরো আনকমন প্রিপোজিশন হচ্ছে উইদিন, বিহাইন্ড পাওয়ার হয়ে যাওয়ার পরে উইদিন, already surrounded, মানুষের মধ্যে অলরেডি ঘেরা আছে, অলরেডি ঘেরা আছে, একটা চারিদিকে একটা মানে একটা বাউন্ডারির মধ্যে ঢাকা পড়ে আছে, এরকম একটা ক্ষেত্রে ইউজ করা হবে উইদিন। stay within this campus, তাকে আমি বললাম যে এই ক্যাম্পাসের থেকে বাইরে বেরিয়েও না, stay within this campus, ওটা একটা কলেজ ক্যাম্পাস হোক, ইউনিভার্সিটি ক্যাম্পাস হোক, তার বাইরে বেরিয়েও না। প্রবলেম হতে পারে সিকিউরিটি বা সেফটির, এর মধ্যেই থাকো। সে ধরো এখানেই পড়াশোনা করে, হোস্টেলে থাকে, তাকে আমি বললাম এর মধ্যেই থাকো, stay within the campus, বাউন্ডারির মধ্যে রয়েছে। উইদাউট, আরো একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন উইদিনের সঙ্গেই ব্যাপারটাকে রাখি, উইদাউট। এক্সেপ্ট সামথিং, কোনো কিছু ছাড়া, এক্সেপ্ট সামথিং। অর বলতে পারি not taking the count of, কোনো কিছুকে আমি বিশেষ হিসাবের মধ্যে রাখছি না, এরকম ক্ষেত্রে ইউজ করা হয় উইদাউট। খুব ভালো করে খেয়াল করবে, উইদাউট। এক্সেপ্ট সামথিং, কোনো কিছুর বাইরে, এক্সেপ্টের বাংলা মানে হচ্ছে ব্যতীত, কোনো কিছু বাদ দিয়ে, এক্ষেত্রে কিন্তু ইউজ করা হবে উইদাউট। She can't write anything without teachers' help. টিচারের হেল্প ছাড়া কিছু লিখতে পারে না, মানে এটা ছাড়া, উইদাউট।
এক্ষেত্রে কিন্তু ইউজ করা হবে উইদাউট। নট টেকিং কাউন্ট অফ ক্ষেত্রে একটা বলি, উইদাউট the grandfather everyone কি গ্র্যান্ডফাদার বাদে সবাই এসেছিল, উইদাউট দি গ্র্যান্ডফাদার তাকে কাউন্ট করবো, মানে তাকে কাউন্ট করেনি, তাকে আনকাউন্ট রেখেছে, তাছাড়া সবাই এসেছে। উইদাউট দি গ্র্যান্ডফাদার এভরিওয়ান কি, উইদিন আর উইদাউট দুটো ইম্পর্টেন্ট প্রিপোজিশন। এরপরে যাচ্ছি যে দুটো প্রিপোজিশন খুব খুব দুটোর মধ্যে মিল নেই, মিল বলবো না, কিন্তু তার মধ্যে শুনতে যেন খুব কাছাকাছি শোনায়। কিরকম ব্যাপারটা? বিনিথ, বিনিথ, জাস্ট বিলো বা জাস্ট আন্ডার, একদম ঠিক নিচে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সে প্রচন্ড বৃষ্টি, তুমি সে বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাছের তলা পেলে, তো দাঁড়ানোর জায়গা নেই, কোনো শেল্টার নেই, ভিজে যাচ্ছে, সারা জামা ব্যাগ পত্র সব ভিজে যাচ্ছে। ওই গাছটার ঠিক নিচটা দাঁড়ালে, গাছটা এতটাই ঝাঁকড়া গাছ যে ওখানটা তলা দিতে জলটাই নেই সেরকমভাবে, টোটাল জলটা গার্ড হচ্ছে, মানে পুরো ড্রাই গ্রাউন্ড, শুকনো মাটি। তার মানে গাছটার ঠিক যে তুমি নিচটায় গিয়ে দাঁড়াও, তোমার মাথায় গায়ে কোথাও জলটাই পড়বে না। জাস্ট বিলো, জাস্ট আন্ডার, এরকম ক্ষেত্রে ইউজ করা হবে বিনিথ, ঠিক নিচে। কিরকম? ইন হিউজ রেইন she ran and stood beneath the trees, beneath the tree। গাছটা ঠিক নিচে এসে দাঁড়ালো, যেহেতু গাছটা এতটাই বড় ঝাঁকড়া গাছ, কোনো বট গাছ বা আম গাছ টাইপের এরকম কোনো গাছ, এতটাই ঝাঁকড়া গাছ, তার নিচে জল পড়ছেই না, টোটাল এত পাতা থাকার জন্য টোটালটাই কিন্তু গার্ড হয়ে গেছে। In huge rain she ran and stood beneath the tree, গাছের ঠিক নিচে এসে দাঁড়িয়েছে। আরেকটা সেন্টেন্স বলি এরকম হিউজ দিয়ে, some beggars have their home, বেগারদের সে অর্থে হোম আর থাকে কোথায়, তারা হোমলেস, জাস্ট একটা টেম্পোরারি হোম। Some beggars have their home just beneath the bridge, কোনো একটা ব্রিজের তলাতে তারা সেখানে ওই কোনো রকমে কিছু চাদর টাদর পেতে তারা থাকে, রাতটা কাটায়। শীতকালে একটু কষ্ট হয়, বর্ষাকালেও কষ্ট হয়, সেই কষ্টটা আমরা ফিল করতে পারি না, আমরা তো একটা শেল্টারের তলায় থাকি, যার যেরকম বাড়ি, কেউ খুব বড় লোকের বাড়িতে থাকে, কেউ খুব হয়তো সাধারণ বাড়িতে থাকে। অ্যাটলিস্ট আমাদের প্রত্যেকের বাড়ি আছে, ছোট হোক বা বড় হোক, ফ্ল্যাট হোক বা বিশাল বড় বাংলো, বাড়ি প্রত্যেকেরই আছে আমার ধারণা। Some beggars have their home just beneath the bridge, ব্রিজের ঠিক নিচে সেই বাড়িটা রয়েছে, একদম ঠিক নিচেই থাকার জন্য অন্তত জল থেকে তারা কিন্তু বাঁচবে। ঠান্ডা থেকে হয়তো বাঁচবে না খুব একটা, জলটা থেকে বাঁচবে। শীতকালে যে হিম পড়ে, শিশির পড়ে, তার থেকেও বাঁচতে পারে, ঠিক ব্রিজের নিচে থাকার জন্য। তাহলে বিনিথ গেল, বিয়ন্ড, going over at a distance, কোনো কিছুকে ছাড়িয়ে ওপর দিয়ে চলে যাওয়া, ডিস্টেন্সে দিয়ে দূরে চলে যাওয়া, ডিস্টেন্সে অনেক দূরে চলে যাওয়া, এরকম ক্ষেত্রে বলা হয় বিয়ন্ড। বাংলা মানে হচ্ছে ঊর্ধ্বে, মানে যে ঊর্ধ্বে চলে যাওয়া। She went beyond the mountains, সে মাউন্টেন্সকে ক্রস করে চলে গেল। She went beyond the mountains, মাউন্টেন্সকে ছাড়িয়ে চলে গেল। Went beyond the mountains, এরকম ক্ষেত্রে হচ্ছে পাহাড়টাকে ছাড়িয়ে ওদিকে চলে গেল, beyond the mountains, ছাড়িয়ে।
অনেকটা যেন ওভারের মতন শোনাচ্ছে, কিন্তু ওভারের ব্যাপারটা উইদাউট টাচিং। এখানে কিন্তু গ্রাউন্ডের ওপর দিয়ে চলে গেল, গিয়ে কিন্তু ক্রস করে চলে গেল, এক্ষেত্রে কিন্তু বিয়ন্ড, ওয়েন্ট বিয়ন্ড দি মাউন্টেন্স। লাস্ট প্রিপোজিশন আজকে এগেইনস্ট। আমরা খুব কমনের মধ্যে শুনেছি বটে, কিন্তু এগেইনস্টের মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে পার্ট আছে, যেটাকে কিন্তু খুব কেয়ারফুলি ফলো করো, পরীক্ষাতে কিন্তু অনেক ক্ষেত্রে আসে। এটা আমি প্রিপোজিশনের লাস্টে গিয়ে বলবো আজকে। এগেইনস্ট। যারা এই পর্যন্ত ক্লাসগুলো করলে লাস্ট প্রিপোজিশনে যাচ্ছে এগেইনস্ট, ধৈর্য নিয়ে এই ক্লাসটা কিন্তু শেষ করো। এই ক্লাসটা শেষ করে খুব ভালো কিছু জানতে পারবে এবং শেষ পর্যন্ত ক্লাসটাকে করো, সেই ধৈর্যটাকে রাখো। এবং এই ধৈর্য রাখতে পারলে কিন্তু তোমাদের জীবনের অনেক পরীক্ষাতে তোমরা কিন্তু সাকসেসফুল হতে পারবে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিন্তু সাকসেসফুল হতে পারবে যদি তোমার সেই ধৈর্য রাখো। কিপ পেশেন্স, ইউ উইল বি সাকসেসফুল। অবশ্যই খেয়াল করবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পেইড ব্যাচ চলছে। আমার সঙ্গে সরাসরি কথা বলে ক্লাস করার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবে আমাদের সঙ্গে। নাজমুল স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, সব কিছু হেল্পলাইন নাম্বারে দেওয়া আছে। চলে যাচ্ছি আজকে লাস্ট প্রিপোজিশন এগেইনস্ট। এগেইনস্ট বলতে আমরা সাধারণত বুঝি বিপক্ষে, কারোর বিরুদ্ধে, এরকম ক্ষেত্রে। গেটিং অ্যান অপোনেন্ট। কোনো একটা যখন অপোনেন্ট কারোকে পাই, একটা অপোনেন্ট, মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হচ্ছে, ইংল্যান্ড জার্মানি খেলা হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ হচ্ছে, এটা খুব এক্সাইটিং ব্যাপার এগুলো। আজকে বিকেলে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ আছে। ম্যাক্সিমাম মানুষজন দুভাগে ভাগ হয়ে যাবে, তুই ইস্ট বেঙ্গল আমি মোহনবাগান, আজকে হারিয়ে দেবো। ঠিক আছে, মোহনবাগানের ছেলেরা তেতে আছি, পরপর ইস্ট বেঙ্গলকে হারিয়েছি, আমি নিজে ইস্ট বেঙ্গল, মোহনবাগানকে এবারে হারাবো। তার মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান। কালকে ভারত পাকিস্তান ম্যাচ ইডেন গার্ডেন্সে, টিকিট সব বিক্রি, 500 টাকার টিকিট বিক্রি হচ্ছে 15,000 টাকাতে। কেন? ভারত পাকিস্তান ম্যাচ। ফুটবলে ইংল্যান্ড ভার্সেস জার্মানি, চিরকালের অপোনেন্ট, কে কাকে হারাবে? ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, কে কাকে হারাবে? এরকম ক্ষেত্রে এগেইনস্ট ইউজ করা হয়, বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে আরেকজন যখন থাকে, এগেইনস্ট। এক্সাম্পল, এইটা ছাড়াও আরেকটা ক্ষেত্রে ইউজ করা হয়, খালি পরে বলছি। She is fighting against the home team. সে হোম টিমের বিরুদ্ধেই ফাইট করছে। যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠটা যাদের ঘরের মাঠ, তাদের বিরুদ্ধেই ফাইটটা হচ্ছে। যেটা নিয়ে আমি বললাম, ইন্ডিয়া উইল play against পাকিস্তান। আজকে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের খেলা হবে, কে জিতবে কে হারবে, চারিদিকে একটা এক্সাইটিং ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া উইল প্লে এগেইনস্ট পাকিস্তান, অপোনেন্ট। যেটা এখনো পর্যন্ত বলিনি, পরীক্ষাতে খুব কাজে লাগে, এটা হচ্ছে গেটিং সাপোর্ট। খুব একটা অপোজিট মতন মিনিং মনে হচ্ছে তোমাদের কাছে, যে এইমাত্র বললাম অপোনেন্ট, আবার গেটিং সাপোর্টের ক্ষেত্রে হতে পারে। কিরকম? খুব ভালো করে খেয়াল করো, পরীক্ষাতে অনেক ক্ষেত্রেই আসে। এরকম অনেকেই ভুল করে ফেলে, আর অন্য কিছু লিখে ফেলে। শি ইজ লিনিং। লিনিং মিনস হেলান দিয়ে দাঁড়ানো। আমি হেলান দিয়ে দাঁড়াচ্ছি, আমি হেলান দিয়ে দাঁড়ালাম, দেয়ালে সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়ালাম। লিনিং এগেইনস্ট দ্য ওয়াল। সে দেয়ালটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লো। মনে হতে পারে হঠাৎ ওয়ালের ক্ষেত্রে এগেইনস্ট কেন হলো? ওয়ালটাও আমাকে ঠেলছে, আমিও ওয়ালটাকে ঠেলছি, দুজন দুজনের এগেইনস্ট দাঁড়িয়ে আছে। লিনিং এগেইনস্ট। এখানে এগেইনস্ট মানে হচ্ছে হেলান দিয়ে দাঁড়ানো। অ্যাকচুয়ালি আমরা, ও আমাকে ঠেলছে, আমি ওকে ঠেলছি। ও স্ট্যান্ডিং পজিশনে আছে, ব্রিকের উপর ব্রিক, ইটের উপর ইট দিয়ে সিমে দাঁড় করানো আছে, ওটা সেটা ভেঙে পড়ছে না। আর আমিও আমার সাপোর্ট দিয়েছি সেখানে, আমিও পড়ে যাচ্ছি না, কারণ পেছন দিকে ওয়ালটা রয়েছে। লিনিং এগেইনস্ট দি ওয়াল, হেলান দিয়ে দাঁড়ানো। এক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক ক্ষেত্রে আছে। শি ইজ লিনিং ড্যাশ দি ওয়াল, এগেইনস্ট দি ওয়াল। খুব ইম্পর্টেন্ট প্রিপোজিশন কিন্তু।
লাস্ট পর্যন্ত ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফলো করো, আমাদের আগের ক্লাসগুলোকে ফলো করো এবং অবশ্যই পেইড ব্যাচ চলছে সেখানে তারা কিন্তু যোগদান করো। আজকের ক্লাসটা সম্পূর্ণভাবে ফলো করো এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী ক্লাসগুলো ফলো করো এবং তার সঙ্গে সঙ্গে যতগুলো পরীক্ষার সমস্ত ধরনের গ্রামার কিন্তু এখান থেকে তোমরা ক্লাসগুলো ফলো করলে জানতে পারবে এবং তোমাদের জন্য শুভেচ্ছা রইল। তোমরা কিন্তু ক্লাসটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।